ক্লাসে আমরা পাজেল ওরিয়েন্টেড কিছু যে প্রবলেম পড়ে সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। পাজেল মানে কিছুই না, বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, কিন্তু সেই কোশ্চেনের মধ্যে কিছু লজিক থাকবে, এমন কিছু লজিক থাকবে যেটা তোমাকে কনফিউশনের মধ্যে ফেলে দেবে প্রচণ্ডভাবে। এবং কোথাও না কোথাও যদি বলা হয় পাজেল মানে কোন চ্যাপ্টার, এখানে স্পেসিফিক কোন প্রবলেমগুলো আছে, দেখো এখানে সমস্ত চ্যাপ্টার তোমাকে রিজনিংয়ের যে কোনো কোশ্চেন যদি তুলে দেওয়া হয় সেখানের মধ্যে একটা কোনো একটা ট্রিক যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় সেটাই পাজেলের কোশ্চেন আমরা বলতে পারি। কিন্তু পাজেল বলে একটা আলাদা করে চ্যাপ্টার মেনশন করে দেওয়া হয়েছে যাতে করে তুমি এই কোশ্চেনগুলো, যে ট্রিকি কোশ্চেনগুলো, সেগুলো যেন ট্রিকি কোশ্চেনগুলো তুমি কুইক সলভ করতে পারো বা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, এখানেও আমরা যদি বলি যে থিওরি পার্ট বুঝবো স্যার, এর কিন্তু আলাদাভাবে কোনো থিওরি কোশ্চেন বা থিওরি পার্ট নেই। ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি এখানে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যদি আমি পড়ি, বলছে 6 person A B C D E and F are going to the office in a week starting from Monday to and ending on Saturday of the same week. Okay. B is not going office on Thursday and Friday. B কখনোই থার্সডে আর ফ্রাইডে অফিস যাবে না। E is going to the office just after F. E কবে যাবে? F যেদিন যাবে তার পরের দিনই E যাবে। ওকে। হু ইজ নট গোয়িং টু দ্য অফিস অন ফ্রাইডে। এফ যে কখনোই, হু কাকে ডিনোট করে? হু দেখো আমরা এই হু রিলেট করে ইংলিশে পড়েছি, ঠিক ঠিক জাস্ট তার আগের পার্সন বা তার আগে, হু যেহেতু পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয় তো আগের পার্সনকে ইউজ করে, জাস্ট হু এর আগে যে পার্সন থাকবে তাকে ইন্ডিকেট করে হু। মানে ইফ ইজ নট গোয়িং টু দ্য অফিস অন ফ্রাইডে, দেয়ার ইজ এ গ্যাপ অফ 2 days বিটুইন পার্সন বি অ্যান্ড সি। বি এবং সি যে অফিস যাচ্ছে তাদের দুজনের মধ্যে একটা গ্যাপ থাকবে, মাঝখানে দুদিনের একটা গ্যাপ থাকবে। মানে আজকে যদি বি যায়, কাল পরশু বাদ দিয়ে তারপরে সি যাবে। হয় আর বি ইজ গোয়িং আফটার সি, যেখানে বি সি এর পরের দিনই যায়, বি সি এর পরের দিনই অফিস যায়। এরপর এ ইজ গোয়িং অন দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এ হচ্ছে প্রথম দিন, উইকের প্রথম দিন যায় অফ দ্য উইক। অন হুইচ ডে ডি ইজ গোয়িং টু দ্য অফিস, কোন দিন ডি অফিসে যায়। আবার রিপিট করছি, ডি কোন দিন অফিসে যায়। দেখো কিছু ইনফরমেশন এমন ভাবে বলে দিয়েছে, তোমাকে এখন পুরো টেবিল বা সিরিজটা দেখতে হবে, সেই পড়ে পড়ে কে কোন দিনে অফিস যায় সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে স্পেসিফিক ওয়েতে। অবশ্যই প্রত্যেকটা স্টেটমেন্ট ওয়াইজ আমি এখন এটাকে সলভ করব। দেখো, তো আমি আবার কোশ্চেনটা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করছি দেখো। প্রথম ধরে নাও গিভেন ইনফরমেশন কি কি দেওয়া রয়েছে, আমি পার্ট বাই পার্ট ব্রেক করে নিচ্ছি। কি বলে দেওয়া হচ্ছে? 2 days দুদিনের গ্যাপ রয়েছে, 2 days গ্যাপ বিটুইন বি অ্যান্ড সি। বি এবং সি এর মধ্যে দুদিনের গ্যাপ রয়েছে। এবং আরও একটা ইনফরমেশন আমি এখান থেকে পড়ে দেখতে পাচ্ছি যে বি ইজ নট, বি কবে যায় না? বি ইজ নট গোয়িং অফিস, নট গোয়িং কোন কোন দিন যায় না? বলা হয়েছে থার্সডে অ্যান্ড ফ্রাইডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ওকে, তো এই দুদিন অফিস যায় না। তো এখান থেকে যদি আমি কি কি কনক্লুশনে আসতে পারি দেখি। ধরে নাও আমি এখানে ডে এর টেবিল করছি, ডেজের টেবিল করছি, আর পার্সন। সানডে, মন্ডে, আচ্ছা সানডে তো অফ থাকে, মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। দেখো, আর স্যাটারডে। তো 6 দিনের আমি রুটিনটা করে নিলাম। এখন আরেকটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে, দেখো জাস্ট এ ইজ গোয়িং অন দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এ ইজ গোয়িং অন দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এটা পড়তে পড়তে আমি প্রথমেই মাথার মধ্যে রেখে দিলাম 3 নম্বর পয়েন্ট কি দিয়ে দিলাম, এ ই, এ কোন দিন যায়? কনফার্ম ফ্রাইডে। ওকে, তার মানে সরি ফ্রাইডে কেন, ফার্স্ট ডে, ফার্স্ট ডে।
এ ফার্স্ট ডে মানে কি মনডে, কনফার্ম। তাহলে মনডের জায়গায় আমি এ নোট করে দিলাম, এ পার্সন যায়। এইবারে চলে আসো বি এবং সি। থার্সডে বি কোন কোন দিন যায় না দেখো, থার্সডে এবং ফ্রাইডে বি কখনোই যায় না, আমি এই কাজটা নিয়ে করছি, থার্সডে আর ফ্রাইডে বি কখনোই যাবে না। আরেকটা কি, বি আর সি এর মধ্যে দুদিনের গ্যাপ থাকবে, আর বি ইজ গোয়িং আফটার সি, আরেকটা কি দেওয়া রয়েছে, বি ইজ গোয়িং আফটার সি। ওকে, বি ইজ গোয়িং আফটার সি। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে নোট করে রাখি, বি ইজ গোয়িং আফটার সি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো, যদি আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভাবাতে শেখাচ্ছি, যদি এখানে বি যেত তাহলে একদিন দুদিন গ্যাপ করে এখানে সি যেত। ওকে, আচ্ছা, বি গোয়িং আফটার সি বলেছে মানে যদি সি যায়, প্রথমে সি যাবে অফিস, ঠিক তার দুদিন পর এখান থেকে আমরা পুরোটা ইনফরমেশন যদি রিডিং করি, প্রথম দিনটা কে যাবে, এ যাবে, আমরা সেই এই ইনফরমেশন থেকে পেয়ে যাচ্ছি। ফার্স্ট দিন কে যাচ্ছে, এ যাচ্ছে, এ ইজ দ্য গোয়িং দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এই লাইনটার কাজ হয়ে গেল। এরপর বি এবং সি সবসময় বলে দেওয়া হচ্ছে বি ইজ গোয়িং অফিস অন থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তো বি কখনোই থার্সডে এবং ফ্রাইডে বি কখনোই যাবে না, আমি বি নোট করে এখানে কেটে দিলাম। ওকে, এই দুটো দিন বি কখনোই যাচ্ছে না। তাহলে বি টুইসডে, ওয়েডনেসডে আর স্যাটারডে এই 3 দিনের মধ্যে যেতে পারে। কিন্তু বলেছে যে দেখো এইখানে বলেই দেওয়া রয়েছে যে সি যাচ্ছে আফটার বি, বি ইজ গোয়িং আফটার সি। তার মানে প্রথম সি যাবে, তারপর বি যাবে, এবং এদের দুজনের মধ্যে গ্যাপ কত হবে, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন বি অ্যান্ড সি, 2 days গ্যাপ থাকবে। তো 2 days গ্যাপ রয়েছে মানে যদি আমি এখানে সি বসাই, যদি এখানে সি বসাই, ঠিক একদিন দুদিন গ্যাপ করে এখানে বি বসাতে হবে, কিন্তু এখানে তো বি যাবে না বলেছে, তার মানে আমি যেটা ভাবনা চিন্তা করছি সেটা ভুল, তার মানে এখানে সি বসানো যাবে না। চলো ওয়েডনেসডের দিকে সি যদি বসাই, ঠিক একদিন দুদিন গ্যাপ করে এখানে বি বসে যাবে, তাহলে আমি এখানে বি কনফার্ম বসিয়ে দিতে পারি। সুতরাং আর কোনো জায়গায় বি আর সি বসানোর চান্স নেই, তাহলে আমি কি কনফার্ম দুটো জিনিস পেয়ে গেলাম, এ সি বি কোথায় বসবে সেটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এরপর চলে যাচ্ছি বাকি ইনফরমেশান থেকে আমরা কি কি পেতে পারি। দেখো বাকি ইনফরমেশান কি বলছে, যে বি ইজ নট গোয়িং দেয়ার, এটাও ইউজ করা হয়ে গেছে। তারপরে ইজ গোয়িং টু দ্য অফিস জাস্ট আফটার এফ। তাহলে ই কবে অফিস যাচ্ছে, এফ এর পরেই, মানে এফ আর ই পাশাপাশি থাকবে, প্রথমে এফ থাকবে তারপর ই থাকবে। তাহলে এখানে পরপর এফ আর ই কোথায় বসাতে পারবো, একমাত্র থার্সডে আর ফ্রাইডে। তাহলে এখানে এফ বসালে এখানে কত বসে যাচ্ছে, ই বসে যাচ্ছে। তো এ বি সি ডি ই এফ, এই ছজন পার্সনের মধ্যে দেখো অলরেডি এ বসে গেছে, বি বসে গেছে, সি বসেছে, ডিটা মিসিং আছে, ডি বাদে ই আর এফ বসে গেছে। তো ডি কোথায় বসবে, বাকি যে দিনটা ফাঁকা রয়েছে সেই দিনে ডি বসে যেতে পারে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে যে ডি কোন দিন অফিস যায়, টুইসডে অফিস যায়, দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, টুইসডে ইজ দ্য কারেক্ট। ওকে, তো এই ইনফরমেশানগুলোকে আমাকে একটার পর একটা যেভাবে বলছে সেভাবে ক্র্যাক করতে হবে। এখন এখানে এই না যে প্রথম ইনফরমেশান যেটা বলেছে সেটা প্রথমে বসাবো, দ্বিতীয় ইনফরমেশান যেটা বলেছে দ্বিতীয়তে বসাবো, এরকম কিন্তু না। পুরোটাকে তোমাকে পড়তে হবে, পড়ে ধরে নিতে হবে যে কোনটা কোনটা কনফার্ম। যেমন বলছে এইজ গোয়িং অন দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, তার মানে এ কনফার্ম একদম মনডে। তারপরে আর কিছু কনফার্ম ইনফরমেশান নেই, কিন্তু সি আর বি এর যদি কেসটা দেখতে চাই, সেখানে দেখতে পাচ্ছি সি আর বি একমাত্র স্পেসিফিক দুটো পজিশনই আছে যেখানে এরা বসতে পারে, আদারওয়াইজ কোথাও বসতে পারবে না। বেশি ইনফরমেশান বিকে দিয়ে দেওয়া রয়েছে, তাহলে বিকে প্রথম বসানোর চেষ্টা করলাম। তো এ সি বি বসে যাওয়ার পর তারপরে ই এফ, তাদেরকে একটা ডাইরেক্ট রিলেটেড পাচ্ছি যে তারা পরপর বসবে, তো পরপর গ্যাপ কোথায় রয়েছে দেখে নিলাম, বাকি ঘরটাতে বাকি ভ্যালুটা বসে যাবে। ক্লিয়ার আশা করছি প্রত্যেকের কাছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ডিভাইড ₹2430 অ্যামং এ বি সি সো দ্যাট ইফ দেয়ার শেয়ার আর ডিমিনিশড বাই ₹5, ₹10 and ₹15 respectively, the remaining are in the ratio 3:4:5, then what is their actual share? দেখো এ একদম ম্যাথমেটিক্সের মতো কনসেপ্টের ম্যাথমেটিক্স দিয়েছে, এটা ম্যাথের
কনসেপ্ট, কিন্তু পাজেলের আন্ডারে দিয়ে দিয়েছে, এক্সামে আসা কোশ্চেন, তো কি করবে? তো তুমি ম্যাথের মতো করে চিন্তা ভাবনা করতে পারো, আদারওয়াইজ তুমি কি চিন্তা ভাবনা করতে পারো যে ক্যালকুলেশন করে করে করবো, ম্যাথের ক্যালকুলেশন। আর একটা কি, নর্মাল যে তোমাকে ম্যাথ করানোর সময় আমি অপশন টেস্ট শিখিয়েছি, সেই অপশন টেস্টও করতে পারো। তো প্রথম যদি আমি এখানে অপশন টেস্টের কনসেপ্টটা নিয়ে আসি, সেক্ষেত্রে কি কি বলতে পারো? দেখো, অ্যাকচুয়াল তাদের শেয়ার যেটা হবে, সেই শেয়ারের সাম কত হবে? সেই শেয়ারের সাম হবে নিশ্চয়ই 2430, এটা হতে হবে। তো যদি এখন যোগ করতে থাকো, প্রথমটা যদি অ্যাডিশন করতে থাকো, কত আসছে দেখো, অ্যাডিশন করলে 0 আসছে, অ্যান্ড দেন 1 1, এখানে কত আসছে 2 2 আসছে না? তারপরে আমি আর ক্যালকুলেট করছিই না, কারণ দেখো শেষে তো 03 আসার কথা ছিল না। তো যাই আসুক না কারণ 20 দিয়ে শেষ হচ্ছে, মানে এটা কখনোই আনসার হওয়া উচিত না। তারপরেরটা যদি কোশ্চেন করতে চাও, জাস্ট এটাকে সাম করো, শেষে সবার শেষে 0 আছে, 0 বসিয়ে দিলাম, 2 0 1, তার মানে এটা 3 আসলো। ওকে, নেক্সট 5 আর 6, 6 আর 8 কত হবে? 4, আর 1 হলে 2 আসছে। আচ্ছা, এটা 2430ই আসছে। পরেরটাও যদি আমি কাউন্ট করি, দেখো এই না যে এটা আছে মানে এটা আর কাউন্ট করবো না, 2430 এসেছে মানে আর কাউন্ট করবো না, এটা কিন্তু হতে পারে না। তো পরেরটা যদি কাউন্ট করতে থাকি, দেখো 5 5 0 হয়ে গেল, 1 থাকছে, 1 1 2, আর 1 3। নেক্সট কত চলে আসছে? 0 8 আর 6। তো 8 আর 6-এ কত হয়? 14 4 2। তো দুটো জায়গাতেই 2430 আসছে। তাহলে এই দুটোর মধ্যে আনসার হলেও হতে পারে। তো এই দুটোর মধ্যে আনসার কোনটা হবে দেখো। ওকে, বলা হচ্ছে যে আমাকে কোশ্চেনে যেটা বলে দেওয়া রয়েছে সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করি। কীভাবে ক্যালকুলেট করব দেখো, প্রথমটা থেকে 5 টাকা মাইনাস করে দাও। যদি এটা থেকে 5 টাকা মাইনাস করো, আচ্ছা আমি 3 নম্বরটা নিয়ে করছি, কারণ আমার মনে হচ্ছে 3 নম্বরটা আনসার হবে। কেন বলছি সেটা পরে রিপিট করছি। 5 টাকা মাইনাস করলে এটা 600 হবে, 10 টাকা মাইনাস করলে এটা 800 হবে, 15 টাকা মাইনাস করলে এটা 1000 হবে। তো এদের যদি রেশিও ভ্যালু নিই, দেখতেই পাচ্ছি 3:4:5 হয়ে যাচ্ছে। সুতরাং এটা কনফার্ম আনসার আমি বলে দিতে পারি। এখন বলবো যে স্যার দুইয়েরটা আমি কেন নিলাম না? তো কেন নিলাম না সেটা দেখো, এটা থেকে 5 মাইনাস করলে 805, এটা থেকে 10 মাইনাস করলে কত হয়ে যাবে? 1090। এটা থেকে 15 মাইনাস করলে কত হয়ে যাবে? 505। তো প্রথম কথা, এইখানের এই ডেট, আচ্ছা আমি আরও একটা ভাবে বলবো, এটা রেশিও কখনোই এটা 3:4:5 হতে পারে না। আরও একটা খুব সুন্দর জিনিস আইডিয়া মাথায় এসেছে এই মুহূর্তে। দেখো, বলা হচ্ছে যে প্রথম আমি যদি ম্যাথমেটিক্সটা দেখতে চাই, এই ম্যাথমেটিক্সটা সিরিজটা কি হবে আমি আবার রিপিট করছি। ওকে, যেটা বললাম প্রসেস সেটা তো ঠিকই আছে, আমি আরও একটা মেথড বলছি, যেটা একটু শুনে নাও, মন দিয়ে শোনো। ঠিক আছে, বলা হচ্ছে 5 টাকা 10 টাকা 15 টাকা যদি নিয়ে নিই, 3 4 5, তার মানে ঘটনাটা কি আছে? ঘটনাটা হবে যে এই 2430 টাকাকে এমনভাবে ভাগ করে দেবো যে এর কাছ থেকে 5 টাকা নিচ্ছি, এর কাছ থেকে 10 টাকা নিচ্ছি, এর থেকে 15 টাকা নিলে সেই ভ্যালুটা কত আসবে? 5 টাকা 10 টাকা 15 টাকা নিয়ে নিলে 3 4 5। মানে এই সিরিজটা ছোট থেকে বড় না, এ সব থেকে কম পাবে, তার থেকে বি বেশি পাবে, তার থেকে সি আরও বেশি পাবে। দেখো এখানে এ কম পাচ্ছে, বি বেশি পাচ্ছে, সি আরও কমে যাচ্ছে, তার মানে এটা আনসার হবে না। পরেরটা যদি দেখি, এ বেশি পাচ্ছে, এ বি তার থেকে বেশি পাচ্ছে, সি তার থেকে কম পাচ্ছে, সুতরাং এটাও আনসার হবে না। এখন এটা যদি দেখি, পরপর আস্তে আস্তে ইনক্রিজ করছে, তো ইনক্রিজ যেহেতু করছে, এটাকেই শুধুমাত্র চেক করে দেখে নিচ্ছি, এটা 600 হচ্ছে, এটা 800 হচ্ছে, 10 টাকা বাদ দিলে এটা 1000 হচ্ছে। সুতরাং এই ভ্যালুয়েশনটা কত হয়ে গেল? 3:4:5। তো কুইক, আমি আরও কুইক এটা আনসার বলে দিতে পারবো। তো আমি এখানে দুটো মেথড বললাম, আদারওয়াইজ তোমরা নর্মাল ক্যালকুলেশন করে ম্যাথ তো সলভ করতে পারবে। ওকে, দেখো তুমি এখানে একটু ডাউট, যেটা তোমাদের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা একটু ক্লিয়ার করে দিই। বলছো যে স্যার আমি দুটোতে যদি 2430 আসে, তার মধ্যে তারপরে এর সঙ্গে আরেকটা কনসেপ্ট অ্যাড করব। কি কনসেপ্ট অ্যাড করছি? যে এটা ছোট থেকে বড় হতে হতে ছোট হয়ে গেছে, সুতরাং এটা বাদ চলে যাবে, এটা ছোট থেকে বড় ম্যাচ হচ্ছে, সেজন্য এটা আনসার হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি এটা আনসার বলতে পারবো না। কেন বলতে পারবো না? কনফার্ম নান অফ দিস আছে। এটা যদি অন্য কোনো ডেটা দেওয়া থাকতো তখন কিন্তু এটাকে যদি এলিমিনেট করে দিতে পারতাম সেটা, কিন্তু সবসময় মাথায় রাখবে নান অফ দিসকে কখনো এলিমিনেট করা যায় না।
যতক্ষণ না তুমি তোমার আনসার কনফার্ম পাচ্ছ ততক্ষণ তুমি মার্ক করতে পারবে না। কারণ এটাই যদি এরকম ডেটা দিয়ে দিত, ধরে নাও 603, ওকে, 812 আর 1015, দেখো সেই ছোট থেকে বড় রয়েছে, সামটাও রয়েছে 2430ই রয়েছে, কিন্তু এটার রেশিওটা এখান থেকে 5 টাকা, এখান থেকে 10 টাকা, এখান থেকে 20 টাকা নিয়ে নিলে, সরি 15 টাকা নিয়ে নিলে কখনোই 3:4:5 হবে না। সেজন্য সেক্ষেত্রে আনসার হয়ে যেত নান অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যেত। আবার রিপিট করছি কথাটা, হাইলাইট করছি, যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে নান অফ দিস থাকে তাহলে সেক্ষেত্রে যে তিনজনের মধ্যে দুটো এলিমিনেট হয়ে গেছে অন্যটাকে আনসার বলে দিতে পারবো, কখনোই বলতে পারবো না। যদি চারটেই কোনো ডেটা থাকে, তিনটে এলিমিনেট হয়ে গেল, অন্যটাকে আমি আনসার কনফার্ম বলে দিতে পারবো, কারণ ওখানে আর কেউ নেই। কিন্তু নান অফ দিস প্রেজেন্ট থাকলে সবসময় নান অফ দিসটাকেও সাইডে রেখে কনফার্ম আনসার ফাইন্ড আউট করে নেবে, নইলে ভুল হয়ে যেতেও পারে যদি এখন কোশ্চেন সেভাবে দেয়। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো নেক্সট কোশ্চেন আমাদের, ইফ প্লাস মিন মাল্টিপল, মাল্টিপল মিনস মাইনাস বা সাবট্রাকশন, ডিভিশন মিনস প্লাস বা অ্যাডিশন, অ্যান্ড সাবট্রাকশন মিনস ডিভিশন, দেন বলে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া রয়েছে, সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এখন ইকুয়েশন যদি দেওয়া থাকে সেই ইকুয়েশনকে তুমি ওই ফরম্যাটে সলভ করতে পারবে না, প্রথমে যেটার যা মানে বলেছে সেই মিনিং অনুযায়ী সবগুলোকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে? 146 মাইনাস মানে নেগেটিভ, মানে কি বলে দিয়েছে? নেগেটিভ মানে ডিভিশন, তাহলে ডিভিশন বসিয়ে দিলাম 2। আচ্ছা, অ্যাডিশন মানে কি বলেছে? অ্যাডিশন মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপল 3। আচ্ছা, মাল্টিপল মানে কি বলেছে? সাবট্রাকশন, সাবট্রাকশন 1 2 3। আচ্ছা, মাল্টিপল মানে আবার সাবট্রাকশন মানে 1 - 5। আর অ্যাডিশন মানে কি বলে দেওয়া রয়েছে? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন তো ইন্টু 2। তো এরপর তোমরা বদমাস রুল প্রত্যেকেই জানো, সেই বদমাস রুল ওয়াইজ আমরা সিরিজটা সাজাবো। এখন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে, প্রথমেই আমরা জানি ডিভিশনের কাজ, তারপরে মাল্টিপল, তারপরে অ্যাডিশন, নেক্সট সাবট্রাকশন। তো এই সিরিজটা যদি মেনটেন করে সলভ করার চেষ্টা করো, তো 146কে যদি ডিভাইড করো 2 দিয়ে, তাহলে আমরা 73 পেয়ে যাচ্ছি, ইন্টু 3, মাইনাস 1 2 3, মাইনাস মাল্টিপ্লের কাজটা এখানে করে নাও 10। তো 73 ইন্টু 3 কত হয়? 219, মাইনাস 1 2 3 মাইনাস 10। আচ্ছা, 1 2 3 মাইনাস 10 না করে একদম মাইনাস 33 করে দিলাম। তো 219 মাইনাস 133, দ্যাট ইজ ইকাল টু 86। 86 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হয়েছে 5 chairs C1 C2 C3 C4 and C5 are placed on above the other. If C1 is above on C2 and C3 is above C4 but below C5 and C4 is above C1, which chair is in the middle? দেখো, এখন চেয়ার অ্যাবভ যদি বলা হয় তো চেয়ার পরপর রাখা রয়েছে, ধরে নাও পরপর একটার উপরে একটা রাখা রয়েছে, সাজানো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা চেয়ারের যে সিরিজটা সেটাকে কিভাবে নোট করব দেখো। তো প্রথম কি বলে দেওয়া রয়েছে? C1 ইজ অ্যাবাভ C2, তাহলে আমরা C1 আর C2টাকে আলাদাভাবে নোট করছি। C1 অ্যাবাভ রয়েছে C2, তার মানে C1 থাকবে, তারপরেই ঠিক C2 থাকবে। আচ্ছা, C3 ইজ অ্যাবাভ C4, তার মানে C3 ইজ অ্যাবাভ C4, মানে C3 আর C4 এর সঙ্গে আমি একটা পাশে জাস্ট আইডিয়া করে নিচ্ছি, C3টা আগে থাকবে, C4টা নিচে থাকবে। বাট বিলো C5 অ্যান্ড C4 ইজ অ্যাবাভ C1। দেখো এই জায়গাটা থেকে কি বলা হচ্ছে, দেখো যে C3 ইজ অ্যাবাভ C4 বাট বিলো C5, এই লাইনটার মিনিং কি? C3 ইজ অ্যাবাভ C4। আর একটা কথা কি বলতে পারি? C3 ইজ বিলো C5। তাহলে যদি এখান থেকে রিলেশন আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে পেয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে C3 থাকবে, তার নিচে C4 থাকবে। আর এই স্টেটমেন্টটা থেকে কি বলে দিতে পারি? C5 থাকবে, তার পরে C3 থাকবে। C3 ইজ বিলো C5।
তো এইবারে আমরা চেইনটাকে সাজানোর চেষ্টা করব, কিন্তু আরেকটা ইনফরমেশন রয়েছে, C4 ইজ অ্যাবভ C1। ওকে, তো C4টা কি রয়েছে, C1 এর উপরে রয়েছে, তার মানে এই যে এখানে এইটা কানেক্ট হবে এটার সঙ্গে, দেখো C1 এর ওপরেই C4 থাকবে। তার মানে আমি সিরিজটা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে চাইছি যে C3 থাকবে, C4 থাকবে, C1 থাকবে, C2 থাকবে, আর ঠিক C3 এর ওপরে কে থাকছে এই চেনের ওপরে, C5। তাহলে সিরিজে দেখো 5টা চেয়ার সাজানো হয়ে গেছে, 5 চেয়ার। মিডিলে কে আছে, মিডিলে আছে C4, দ্যাট ইজ ইউর আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলছে ইফ অ্যাট দ্য রেট মিনস অ্যাডিশন এন্ড পার্সেন্টেজ মিন মাল্টিপ্লিকেশন। তো আমি আর এটাকে রিডিং করব না, রিডিং পড়া মানে টাইম ওয়েস্ট, এক্সামের কথা বলছি। আমি এখানে ক্লাসে তোমাদের রিডিং পড়তেই পারি কারণ এখানে আমার টাইম বাউন্ড করা নেই, কিন্তু এক্সামে তুমি যখনই এই জায়গাটা পড়তে শুরু করলে তার মানে বুঝে যাচ্ছ যে কোশ্চেনটা আর আমি না রিডিং করে ডাইরেক্ট নোট করতে থাকি। 29 অ্যাট দ্য রেট মিন কি, অ্যাডিশন, এখানে অ্যাডিশন সাইন দিয়ে দিলাম 128। তারপরে কি রয়েছে, এস, এস মিনস ডিভিশন, তাহলে ডিভিশন দিয়ে দিলাম কত, 16। পার্সেন্টেজ মিনস মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপল 7, অ্যান্ড হ্যাজ মিনস সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন 22। ব্যাস, এরপর আবার সেই বদমাস রুল অ্যাপ্লাই করবে, বদমাস রুল অ্যাপ্লাই করে যেটা আনসার আসবে সেটাই। এবং অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এখানে প্রথমে ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লের কাজ হবে, দেন অ্যাডিশন সাবস্ট্রাকশনের কাজ হবে। তো মাল্টিপ্লিকেশনের যদি কাজ করো প্রথমে 128 ডিভাইড 16 যদি করো তাহলে 8 পেয়ে যাচ্ছ, 8 ইন্টু 7 মাইনাস 22। তাহলে আলটিমেট কত পাচ্ছ দেখো, 29 প্লাস 56 মাইনাস 22। একবারে করে দিই, 29 থেকে 22 মাইনাস করে দিলে কত আসছে, 7 আসছে, আর 56-এর সঙ্গে যদি 7 অ্যাড করে দাও তাহলে 63 আসছে। দ্যাট ইজ ইউর আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খুব সোজা কোশ্চেন, তো কোনো আশা করছি ডাউট নেই। নেক্সট, তো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ই 14 স্কোয়ার এফ ব্র্যাকেটের মধ্যে 17h, মানে আমি আবার এই কোশ্চেনটা যখনই পড়তে যাব, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ 45 স্কোয়ার এফ ব্র্যাকেটের মধ্যে 270, h 90। কারণ এখানে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে দেখো, প্রবলেমটা হয়ে যাচ্ছে যে কোনটার মিনিং কি সেটা তোমাকে আইডিয়া করতে হবে। দ্যাটস মিন যদি 14 স্কোয়ার ধরি, এফ 17h11, দ্যাট ইজ ইকাল টু 7 দেওয়া রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে 24 স্কোয়ার এফ 8h16, দ্যাট ইজ ইকাল টু 24 দেওয়া রয়েছে। তো আমি এখানে এফ এর জায়গায় প্লাস মাইনাস মাল্টিপল ডিভিশন যা খুশি হতে পারে, এইচ এর জায়গাতেও প্লাস মাইনাস মাল্টিপল ডিভিশন যা খুশি তাই হতে পারে। তাহলে আমরা টেস্ট করব, এটাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড বলা হতে পারে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড। অর্থাৎ এখানে আমরা একটা একটা করে আইডিয়া করে ভ্যালু পুট করব, করে আনসার আনার চেষ্টা করব। তো তার আগে 14 এর স্কোয়ার মানে কত জানো কেউ, 14 এর স্কোয়ার মানে কত? ভেরি গুড, 196। 196। তো এখানে আমরা এই ভ্যালুগুলো নোট করে দিই, 196 রয়েছে, সেখান থেকে কিন্তু 7 নিয়ে আসতে হবে, টার্গেট কি রয়েছে 7, এবং এই ব্র্যাকেটের কাজটা প্রথমে হয়ে যাবে। ওকে, তো এই ব্র্যাকেটের কাজ যদি প্রথম করতে চাই তো কি কি ভ্যালু বসাতে পারি দেখো, এইচ এর জায়গায় কি বসাতে পারি, 96 ইন্টু সামথিং, ব্র্যাকেটের মধ্যে সামথিং। তো আমরা যদি 7 আনতে গেলে দেখে নিতে পাচ্ছি যে 17 যদি প্লাস আমি ধরি, যদি প্লাস ধরে নিই 17 প্লাস 11, আর এখানে যদি ডিভিশন সাইনটা দিই তাহলে 196 ডিভাইডেড বাই 28, তার মানে এটা 7 চলে আসছে না। এবারে এখন আমি কেন এটা ডিভিশন আর এটা অ্যাডিশন বসালাম দেখো, আমি দেখতে পাচ্ছি যে 196 অনেকটা হাই ভ্যালু, সেখান থেকে 7-এ ফিরে আসতে হচ্ছে, 7-এ ফিরে আসা মানে এখানে ডিভিশন হঠাৎ করে দেখো যোগ বিয়োগ, এটা তো খুব কম ভ্যালুই হবে না,
বড় জোর এখানে মাল্টিপল হতে পারতো 17 × 11। যদি এটা আরও আদার্স কিছু ভাবতে চাই যে স্যার আমি এটাকে এমন একটা ভ্যালু বসাবো সেখান থেকে যদি 7 আনতে হয় তার মানে এটা খুব হাই ভ্যালু হতে হবে। তো 17 × 11 করলে কত হবে 196, আর এটা কত হয়ে যাচ্ছে 187। তো এই দুটোকে এবারে বড় জোর আমি মাইনাস করতে পারো। দেখো অ্যাডিশান মাল্টিপ্লিকেশান ডিভিশন কিচ্ছু হবে না, মাইনাস করলে কত হয়ে যাচ্ছে, মাইনাস করলে কত হয়ে যাবে দেখো এখানে 6 আর 9 হয়ে যাচ্ছে। তো দুটো কেসের মধ্যে এই কেসটা আমি মাইনাস আর মাল্টিপল এটা কখনোই ধরতে পারছি না যে এফ এর ভ্যালু মাইনাস ধরবো আর এইচ এর ভ্যালু মাল্টিপল ধরবো গুণ। তো এটা ধরতে পারছি না। যেটা ধরতে পারছি যে এটা থেকে আমরা কি বলে দিতে পারছি, যদি ডিভিশন হয় এফ ইকুয়াল টু যদি ডিভিশন হয় আর এইচ ইকুয়াল টু যদি অ্যাডিশন হয় সেক্ষেত্রে প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, এবং দ্বিতীয়টা কনফিডেন্সের জন্য আমরা স্যাটিসফাই করছে কিনা দেখে নেবো। 24 স্কোয়ার মানে কত, দেখো 24 স্কোয়ার মানে আমরা পেয়ে যাচ্ছি 576। হ্যাঁ 576, তাই তো? তাহলে 576 ডিভিশন 8 + 16 মানে 24। তো 576কে যদি তুমি 24 দিয়ে ডিভাইড করো সেই আবার 24ই ফিরে আসবে। তো আমার দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে আমি এখানে এইবারে আমার যে এফ এর সিম্বল আর এইচ এর যে সিম্বল এগুলো ইউজ করব। তো 45 এর স্কোয়ার এখন নাও কোশ্চেন ইকুয়াল টু 45 এর স্কোয়ার। 45 এর স্কোয়ার মানে কত, দেখো 45 এর স্কোয়ার মানে আমরা 5 দিয়ে শেষ থাকলে কি বলি যে এটাকে 5 × 5 = 25 দিয়ে দাও আর 4 × 5 = 20, মানে 45 এর স্কোয়ার মানে 2025। এরপর ডিভাইডেড বাই 270 আর 90, এদেরকে যদি অ্যাডিশন করে নিই 270 আর 90, 270 + 90 করলে কত হয়ে যায়, তো এটা হয়ে যাবে 360, 360। তো 360 এখন 2050কে 2550 বলছি 25কে যদি তুমি 360 দিয়ে ডিভাইড করে দাও সেক্ষেত্রে আনসার চলে আসবে, ধরে নাও 360 রয়েছে তো 5, হ্যাঁ 36 মানে 5 আসবে, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, কারণ 5 পয়েন্ট সামথিং একটাই অপশন রয়েছে, দ্যাট ইজ ইউর আনসার 5.625। তাহলে আমি ডাইরেক্ট 5.625 ইজ দ্য কারেক্ট আনসার আমি নোট করে দিতে পারি, কারণ 525 আসবে না, 6 দিয়ে আসবে না, 900 আসবে না, তাহলে 5.625 ইজ দ্য কারেক্ট আনসার। এখন ডিভিশন করে দেখলেও তোমরা দেখতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখান থেকে কনক্লুশন দেওয়া রয়েছে, কোন কনক্লুশনটা রাইট আর রং বলতে হবে। একটু বলে রাখি এখানে স্টেটমেন্ট কনক্লুশনের ওপরে অনেক ধরনের কোশ্চেন হয়, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এই কথা দুটো নিয়ে কি কি কোশ্চেন হতে পারে। দেখো স্টেটমেন্ট কনক্লুশনের ওপরে ভেন ডায়াগ্রাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন হতে পারে। স্টেটমেন্ট কনক্লুশনের একটা চ্যাপ্টার সিলোজিজম, সেটাতে কি অল সাম এইসব ওরিয়েন্টেড কিছু প্রবলেম থাকে, তো সেটাকে আলাদাভাবে পড়ানো হয়। স্টেটমেন্ট কনক্লুশনের ওপরে নোট আউট করে কিছু আরবিটারি পাজেলের আন্ডারে কিছু কোশ্চেন থাকবে, যেমন এটা পাজেলের আন্ডারে, মানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেখানেও খুব ক্রিটিক্যাল কিছু কন্ডিশন দেবে যেগুলো তোমাকে ক্র্যাক করতে হবে বা ধরতে হবে ঠিকঠাক করে। সব থেকে সোজা স্টেটমেন্ট কনক্লুশন হলে সিলোজিজম একটা রুলসের আন্ডারে হয়, যারা রুলসটা পারবে তারা খুব কুইক আনসার করে দিতে হবে। অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশনের সিলোজিজম প্রবলেম হলে সেটা তোমাকে সিলোজিজম মেথডে বা রুলসেই শিখতে হবে। যদি স্টেটমেন্ট কনক্লুশন দিল আরবিটারি, যে এ পার্সন ইজ কিছু ইনফরমেশন বেস কোশ্চেন দিয়ে দিল, সেটাকে তোমাকে কি করতে হবে, ইনফরমেশন বেস কোশ্চেনগুলোকে ইনফরমেশনের মতো করে ডিল করতে হবে ভায়া ভেন ডায়াগ্রাম কখনো কখনো বা নর্মাল কোনো কমন সেন্সে আমরা করব। আর যেগুলো পাজেলের আন্ডারে দিয়ে দেবে সেটা আজকে এখন আমরা সলভ করার চেষ্টা করব। দেখো তো এখান থেকে আমাদের দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে যে স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া রয়েছে সেখান থেকে আমি কম্বাইন্ড কনক্লুশনে নিয়ে আসবো। এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কি কি স্টেটমেন্ট দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে, এ লেস দ্যান এক্স অ্যান্ড ইকুয়াল টু বি, ভেরি গুড, এটা দেওয়া রয়েছে। এবং ঠিক দেখো বি কোথায় রয়েছে, এই সিরিজের মধ্যে বি এখানে রয়েছে, তার মানে আমি এরপর এই স্টেটমেন্টটাকে কাজে লাগাই।
এই স্টেটমেন্ট অনুযায়ী বি ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, বি এর সঙ্গে এ রিলেশন, দেখো বি এর সঙ্গে এ অলরেডি দেয়া রয়েছে, যে এ ছোট যেহেতু ছোটই রয়েছে, দেখো সিরিজটা বি আর এক্স এর সঙ্গে ইকুয়াল, এক্স এর থেকে এ ছোট, মানে অলরেডি এটা কানেক্ট করাই রয়েছে। এরপর ওয়াই দিয়ে শেষ হয়েছে, তো আমি ওয়াই খুঁজে আনি। দেখো এখানে আর ওয়াই কোথাও নেই, এই যে বাকি যেটা পড়ে রয়েছে, প্রথমটা তো আমরা ইউজ করে নিয়েছি, দ্বিতীয়টা কোথাও নেই। দ্বিতীয়টা যদি দেখি এক্স আর জেড এর মধ্যে রিলেশন, তাহলে এক্স এখানে পড়ে থাকছে, তো জেড কি হবে, জেড তার থেকেও বড় হবে। এখন জেড যদি তার থেকেও বড় হয়, এক্স এর থেকে জেড যদি বড় হয়, তার আগে বলে দিচ্ছি এক্স এর সঙ্গে বি ইকুয়াল টু, বি এর সঙ্গে ওয়াই ইকুয়াল টু, তাহলে নিশ্চয়ই তার থেকে জেড বড় হবে। তো আমি এখানে জাস্ট জেডটাকে এইভাবে নোট আউট করে দিলাম, তার মানে একটা কম্বাইন্ড চেন আমি তৈরি করে নিলাম। ওকে, এখন এই চেন অনুযায়ী আমাদেরকে কি রিলেশন দিয়েছে, দেখো এ ইকুয়াল টু বি। দেখো এ ইকুয়াল টু বি কখনোই হবে না, কারণ লেস দ্যান দেওয়া রয়েছে, তার মানে এই কনক্লুশনটা ভুল। এক্স লেস দ্যান ওয়াই, দেখো এক্স লেস দ্যান ওয়াই কী করে হবে, এক্স ইকুয়াল টু বি ইকুয়াল টু ওয়াই বলে দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, লেস দ্যান কখনোই হবে না। জেড গ্রেটার দ্যান ওয়াই, জেড গ্রেটার দ্যান ওয়াই, সেই পার্টটা এখান থেকে পেয়ে যাচ্ছি, জেড গ্রেটার দ্যান ওয়াই, এটা এই পার্টটা থেকে পেয়ে গেলাম। সুতরাং নাম্বার 3টা ইজ রাইট। তো অনলি 3 ইজ 2, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, ক্লিয়ার। তো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 18 স্টার 12 ইকুয়াল টু 27 এবং 11 স্টার 17 ইকুয়াল টু 16, দেন 35 স্টার 24 কত হবে। তো এটা কি প্যাটার্নে এসেছে, দেখো 18 আর 12 এদের মধ্যে কীভাবে কোন লজিকে 27 আসতে পারে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো 18 স্টার 12, তাই তো, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি বলতেই পারি যে 1 প্লাস 8 করলাম, ইন্টু অফ 1 প্লাস 2 করলাম, দেখো 9 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 27। সেম সেই প্যাটার্নে যদি করি, 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, ইন্টু 1 প্লাস 7 মানে 8 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 16 আসছে। তো প্রথমটা ম্যাচ করছে, দ্বিতীয়টা ম্যাচ করছে, সেইভাবেই আমি যদি তৃতীয়টাকে নোট আউট করি, 3 প্লাস 8, সরি 3 প্লাস 5 ইন্টু অফ 2 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইন্টু 6, that is 48 is the correct answer. Option 3 is the correct. Okay, next question. Next question. There are 4 people A, B, C, D. Each of them like only one of the 4 different drinks. যেটা একটু নোট বলে দিই, যে ফার্স্টের কোশ্চেনে কোথাও বলে দিচ্ছেন না যে অনলি পার ডে ওয়ান অফিসার ক্যান অ্যাটেন্ড দ্য অফিস, যেটা বলে দেওয়া উচিত ছিল মেবি, যেখানে এখানে ক্লিয়ার করে দিয়েছে যে দেম লাইক অনলি ওয়ান অফ 4 ডিফারেন্ট ড্রিঙ্ক, ইচ অফ, প্রত্যেকে একটা করেই পছন্দ করতে পারবে, এই না যে এ কফিও পছন্দ করে আবার টিও পছন্দ করে। তো চলো কি, টি, কফি, ম্যাঙ্গো শেক অ্যান্ড ব্যানানা শেক, তো 4 জনের জন্য 4টে। দে হ্যাভ ফলোয়িং প্রেফারেন্স, কে কি প্রেফারেন্স করে সেটা এখানে দিচ্ছে। বলছে এ ডাজ নট লাইক ম্যাঙ্গো শেক, তাহলে আমি একটু এখানে নোট আউট করতে থাকি, এ, বি, সি, ডি। ওকে, এ ডাজ নট লাইক ম্যাঙ্গো শেক। আচ্ছা, আমি এইভাবে না নোট করে একটু ভুল নোট আউট করলাম, একটু অন্যভাবে নোট করি। ধরে নাও টি, কফি, ম্যাঙ্গো শেক, ব্যানানা। তো প্রথম ইনফরমেশন থেকে এ ডাজ নট লাইক ম্যাঙ্গো শেক, তার মানে এখানে কখনোই এ বসবে না, যেটা বসবে না আমি লিখে কেটে দিলাম। ডি প্রেফার ম্যাঙ্গো শেক অর কফি, তার মানে এখানে ডি বসতে পারে, যদি ফাইনাল হতো আমি সার্কেল করে দিতাম, ডি হয় কফি করবে, না হয় ব্যানানা শেক, তার মানে এখানেও ডি বসতে পারে। সি প্রেফার কফি, তো সি যখনই প্রেফার করছে ফাইনাল কফি করে দিচ্ছে, তার মানে ডি নিশ্চয়ই এখানে আর বসতে পারে না, যখনই এখানে ডি বসতে পারে না তার মানে এখানে ডি কনফার্ম বসে গেল। তো এরপর তাহলে সি ডি কনফার্ম বসে যাচ্ছে, আর বাকি থাকছে কে, এ আর বি। এখন এ কে এখানে বসবে না আমি কনফার্ম বলে দিয়েছি, তার মানে এ নিশ্চয়ই এখানে বসবে আর বি এখানে বসবে, হয়ে গেল কনফার্ম। তো হু প্রেফার টি, টি কে পছন্দ করে, টি পছন্দ করবে এ, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার।
নেক্সট কোশ্চেন, চলো, বলছে 7 boxes JKLMNOP are kept in the stack from the top to bottom but not necessarily in the same order. ওকে, একই অর্ডারে থাকবে এরকম নেসেসারি না। বক্স J is kept at the 5th position from bottom of the stack. Then 3 box are kept between M and J. M এবং J এর মধ্যে 3টে বক্স রাখা রয়েছে। বক্স K is just above the J. আচ্ছা, আমরা একই সঙ্গে পড়ার সময়ই একটু শর্ট নোট আউট করে নিই। ওকে, প্রথম J is kept 5th position from the bottom, তার মানে বটম থেকে 5th পজিশন মানে J এর পর আরও 4জন বসবে, 4টে পজিশন, 1 2 3 4। ওকে, নেক্সট কি বলেছে, বক্স দেয়ার বক্স আর কেপ্ট বিটুইন এম অ্যান্ড জে, 3 বক্স। তাহলে এম অ্যান্ড জে এর মধ্যে, এম এবং জে এর মধ্যে কতগুলো থাকবে, 3 বক্স, 3, তোমরা 1 2 3। বক্স কে ইজ জাস্ট অ্যাবভ দ্য জে, মানে জে যেখানে থাকবে তার উপরে কে থাকবে। দেয়ার আর 2 বক্স বিটুইন এম অ্যান্ড এল, এম এবং এল এর মধ্যে 2টো বক্স থাকবে, এম এবং এল এর মধ্যে 2টো বক্স থাকবে। এখন এটা রিভার্স প্রসেসেও হতে পারতো, কিন্তু খেয়াল রেখো, মানে যে তারপরে 3টে বক্স তারপরে এম থাকতে পারতো। এখানেও কনফার্ম বলে দিচ্ছে না যে এন ওপরে থাকবে এল নিচে থাকবে, তো আমি এলটাকে প্রথমে, তারপরে 2টো বক্স, তারপরে এনও রাখতে পারতাম। জাস্ট আমি কোশ্চেনটাকে ইলেবোরেট করছি, সলভ পরে করাচ্ছি। নেক্সট কি বলছে, এল হুইচ ইজ জাস্ট অ্যাবভ দ্য ও, তার মানে এল এর ওপরে কে থাকবে, ও থাকবে, এটুকু কনফার্ম, এল এর ওপরে ও থাকবে, এটুকু কনফার্ম, বা এটাকে আলাদাভাবে নোট করি, এল আর ও এই অবস্থাতে থাকবে। বক্স এন ইজ অ্যাট ওয়ান অফ দ্য পজিশন অফ দ্য বক্স অ্যাবভ দ্য এল, আবার রেক্টিং করি, বক্স এন ইজ অ্যাট দ্য ওয়ান অফ দ্য পজিশন অ্যাবভ দ্য এল, তার মানে এন এর পজিশন কোথায় হবে বক্সে, এল এর ওপরে থাকবে। হুইচ দ্য ফলোয়িং পেয়ার ডিনার্স বক্স কেপ্ট অ্যাট দ্য টপ মোস্ট অ্যান্ড দ্য বটম মোস্ট পজিশন, আবার হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ডিনার্স বক্স কেপ্ট অ্যাট দ্য টপ মোস্ট অ্যান্ড দ্য বটম মোস্ট, মানে কোন পেয়ারটা একদম টপে কোনটা থাকবে আর বটমে কোনটা থাকবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। চলো আনসার করো। চলো দেখো, একটু হিন্টস দিই তোমাদেরকে। তো প্রথম ইনফরমেশানে কি বলেছে, বলেছে যে যে 5th পজিশন, তো যে এর 5th পজিশনে আমি বসিয়ে দিলাম, শেষ থেকেই আমি নোট আউট করেছি 1 2 3 4 5 6 7 7জনকে, তো যে এর 5th পজিশন শেষের দিক থেকে আমরা নোট করে দিলাম। তারপরে কি বলছে, 3 বক্স আর কেপ্ট বিটুইন এম অ্যান্ড জে, তো এম অ্যান্ড জে এর মধ্যে 3টে বক্স থাকলে নিশ্চয়ই ওপরের দিকে আর রাখা পসিবল হবে না, তার মানে 1টা 2টো 3টে, এই 3টে ছেড়ে যদি আমি বসিয়ে দিই এম বসিয়ে দিতে পারি, তার মানে আমার আর কোশ্চেনটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। কেন করার প্রয়োজন নেই, দেখো বলে দেওয়া হয়েছে যে কোন পেয়ারটা সব থেকে টপে থাকবে আর নিচে থাকবে, তো এম তার মধ্যে থাকবেই, তার মানে এটা হতে পারে, এটাও হতে পারে। ওকে, এখন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডিনার্স বক্স কেপ্ট অ্যাট দ্য টপ মোস্ট, প্রথমে টপ মোস্ট থাকবে, তারপরে বটম মোস্ট থাকবে, তো বটমে সব থেকে কে রয়েছে, নিচে সব থেকে এম রয়েছে, দ্যাট ইজ 1 ইজ দ্য কারেক্ট আনসার আমি বলে দিতে পারি। কিন্তু তারপরেও সলভ করতে হবে, আমাদের জাস্ট শেখার জন্য সলভ করব, কিন্তু আমি এটুকু ম্যাথটা করেই, এটুকু পাজলটা করেই আমি আমার আনসার ক্লিয়ার বলে দিতে পারবো কনফিডেন্সের সঙ্গে। চলো তারপরেও আরও আগে যাওয়া যাক। তারপরে কি বলা হয়েছে, নেক্সট একটা পজিশনে বলছে বক্স কে ইজ জাস্ট অ্যাবভ দ্য জে, জে এর ওপরেই কে রয়েছে, এটুকু কনফার্ম বলে দিয়েছিলাম, তাহলে কে এর পজিশন এই জায়গাটাতে হবে। আচ্ছা, এই ইনফরমেশনটা আমরা কাজে লাগিয়ে নিয়েছি, আর কোনটাকে কাজে লাগিয়ে নিয়েছি, দেখো এটাকে কাজে লাগিয়ে নিয়েছি, এম আর জে এর মাঝে 3টে বক্স। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে, কি বলতে পারি, নেক্সট পার্টে বলে দিতে পারি যে যে কোনো তুমি কাজে লাগাতে পারো। দেখো এল ও, আচ্ছা এল আর এন, এল আর এন এদের মাঝখানে 2জন থাকবে, তো এল আর এন এদের মাঝখানে যদি 2জন বসাতে চাও, এখানে যদি এন বসাও এখানে এল বসাতে পারবে না, বা এখানে এল বসালে এখানে, কারণ মাঝখানে তাহলে 1জন হয়ে যাবে, সুতরাং এখানে এন এল বসতে পারবে না, সেজন্য এন কোথায় বসাচ্ছি, এখানে বসাচ্ছি,
আর এল এখানে বসাচ্ছি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে এন বসাবো এখানে এল বসাবো, তাহলেও তো হতে পারতো। তো আমি দুটো দিয়েই প্যারালালি তোমাদেরকে দেখাতে থাকবো যে এন আর এল কেন স্পেসিফিক 7 নম্বরেই এন বসবে আর 4 নম্বরেই কেন এল বসবে, সেটা আসছি ঠিক তারপরের ইনফরমেশান থেকেই। কি বলা হচ্ছে যে এল এর ওপরে এন থাকবে, একটা জায়গায় বলে দেওয়া হয়েছে এল এর ওপরে এন থাকবে কোনো একটা জায়গায়, এন ইজ দ্যাট ওয়ান অফ দ্য পজিশন অ্যাবভ বক্স এল। জাস্ট কিন্তু বলছে না যে এল এর ঠিক ওপরে থাকবে, বলছে না, কিন্তু এল এর ওপরে কোনো একটা পজিশনে এন থাকবে, তার মানে শুরুতে এন থাকবে, তার নিচে কোথাও না কোথাও এল থাকবে। সুতরাং আমি এল কে ওপরে এন কে নিচে কখনোই রাখতে পারবো না, সেই জন্য এটা বাদ চলে গেল এই ইনফরমেশন থেকে। ব্যাস, এরপর এল এর নিচে কে থাকবে, এল এর নিচে ও থাকবে, ও বসিয়ে দিলাম। ওকে, তারপরে কে থাকছে, তাহলে এ জে কে এল এম এইভাবে যদি আমরা বসাতে থাকি, কে বাকি থাকছে, পি বাকি থাকছে, তো পি নিশ্চয়ই 2 নম্বর পজিশনে বসবে। এখন পুরোটা আমি কেন সলভ করলাম, কোশ্চেনে তোমাকে বলতেই পারতো যে পি এর পজিশন কোথায়, নিচের দিক থেকে বটম থেকে পি এর পজিশন কত, তাহলে সেকেন্ড, এটার জন্য আমি পুরোটা শেখালাম। কিন্তু তার আগেও আমরা এই স্পেসিফিক এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার কীভাবে কুইক দেবো অনেক আগেই আমরা আনসার বলে দিয়েছি, যে টপে এন থাকবে এবং বটমে এম থাকবে, দ্যাট ইজ অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেয়ার আর 8 গার্লস এ টু এইচ ওয়াজ নিডেড টু গো ফর ডান্স সেশন ইন 2 ব্যাচেস অফ 4 গার্লস ইচ, ফলোইং আর দ্য ক্রাইটেরিয়া। কি বলা হচ্ছে, বি অ্যান্ড এইচ হ্যাভ টু গো টুগেদার, ডি অ্যান্ড এফ ডু নট গো টুগেদার, এ অ্যান্ড সি নেভার গো টুগেদার, অ্যান্ড if B and C go to the first batch, then who of the following can be the second batch? Okay, তো চলো সলভ করো, 1 মিনিট টাইম। তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, তিনটে ইনফরমেশন এবং তারপরে ফাইনাল কি বি অ্যান্ড সি গো টু দ্য ফার্স্ট ব্যাচ। তাহলে আমি ব্যাচ 1 ব্যাচ 2 এইভাবে নোট করি, ব্যাচ 2। ওকে, তো ব্যাচ 1-এ কে কে থাকবে, বি এবং সি থাকবেই, প্রথম দিন বি আর সি যাবে, মানে প্রথম ব্যাচে বি আর সি দিয়ে দিলাম। তাহলে এরপর বলছে বি অ্যান্ড এইচ হ্যাভ টু গো টুগেদার, তার মানে এখানে নিশ্চয়ই এইচ বসে যাবে, ডি অ্যান্ড এফ ডু নট টুগেদার, তার মানে ডি আর এফ যদি না একসঙ্গে যেতে চায়, সুতরাং হয় এখানে ডি থাকলো এখানে এফ থাকলো, আরও একটা প্যারালালি আমি বলতে পারি বি সি এইচ, এখানে যদি এফ থাকে সুতরাং এখানে ডি থাকবে, কন্ডিশন। দেখো এখানে অলরেডি 4 জন হয়ে গেল। আরেকটা কি বলেছে, এ অ্যান্ড সি নেভার গো টুগেদার, এ আর সি, এখানে সি বসে রয়েছে মানে বোথ অফ কেস এখানে এ থাকবেই, অপশানে এ থেকে যাবে। তো এরপর বাকি যারা পড়ে রয়েছে তারা কি নিশ্চয়ই এখানেই থাকবে, তো এখানে আর কে কে রয়েছে, দেখো এ আর এফ যদি হয়ে যায় তাহলে ই আর জি রয়েছে, ই আর জি রয়েছে। অর্থাৎ আমরা এই স্টেটমেন্ট অনুযায়ী এই ইনফরমেশান থেকে আমরা দু রকমের আনসার পাচ্ছি, হয় ব্যাচ 1-এ এ বি সি এইচ ডি থাকবে, এবং তাহলে ব্যাচ 2-তে সেই সময় কে থাকবে, এফ এ ই জি, এফ এ ই জি। আচ্ছা, সেটা যদি একটু সাজিয়ে নিই আমরা, এটাকেই যদি সাজাতে থাকি এ ই এফ জি, আর একটা এ টি ই জি সাজালে তবে অপশানগুলো চেক করতে আমাদের সুবিধা হবে। দেখো এটা হবে না কখনোই, এ ডি এইচ হবে না সেকেন্ড ব্যাচ, এ ডি ই জি অবশ্যই এটা হবে, এখানের সঙ্গে ম্যাচ করেছে, আর এ সি ই এখানে না পাচ্ছি, এ সি যেহেতু পাচ্ছি না এটা হবে না। তো আমরা এখানের মধ্যে একটাই যেহেতু ম্যাচ করছে এটা আনসার হয়ে যাবে, কিন্তু যদি আরও একটা অপশান থাকতো, মানে আরও একটা না, এটা না থেকে যদি এটাও থাকতো, এটা থাকতো এ ই এফ জি, এটাও কিন্তু আমরা রাইট আনসার হিসেবেই বলতে পারতাম। ওকে, এটুকু জেনে রাখো, কারণ এটাও ভুল না, দুটো ইনফরমেশানই রাইট, কিন্তু অপশানে যেহেতু একটা অপশন দেওয়া রয়েছে অন্যটা দেওয়া নেই, তার মানে যেটা দেওয়া রয়েছে সেটাই রাইট। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে
Read the following information carefully and then answer the given question. 5 children A, B, C, D, E and dresses in a different color. ওকে, পাঁচজনে পাঁচ রকম কালারের ড্রেস পরছে এবং সেই কালারগুলো কি বলে দেওয়া রয়েছে এখানে, এটা অরেঞ্জ, পার্পল, ইয়েলো অ্যান্ড ব্লু। Next, but no necessary in the same order. Each of them like potato, brinjal, bottle, ground, pod and the uh, cauliflower as the vegetable. C each wearing magnet cloth and D does not like the brinjal and the bottle ground. D like pods and each wearing blue color clothes. The girl dressed in the purple color likes brinjal and E likes potato but each not wearing yellow or purple color. C likes ground who likes cauliflower. তো খুব সুন্দর কোশ্চেন, আনসার দাও। এখানে পাঁচজন চিলড্রেন আছে, ধরে নাও চিলড্রেন এ বি সি ডি, আমি নোট আউট করে নিই, এ বি সি ডি অ্যান্ড ই। এই পাঁচজন চিলড্রেন পাঁচ রকমের ড্রেস কালার করছে, পাঁচ রকমের ভেজিটেবল তারা প্রেফার করছে। ওকে, এবং সেখানে কোন কোন ড্রেস কালারের ড্রেস রয়েছে সেটা এখানে ডিনোট করে দেওয়া রয়েছে এবং কী কী ভেজিটেবল রয়েছে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা যদি পড়তে থাকি, দেখো প্রথম এখান থেকে শুরু হচ্ছে সি ইচ, এবারে ম্যাগনেট কালার, ওকে ক্লোজ, ওকে। তো সি কালারটা কি হয়ে গেল, এখানে আমি নোট আউট করে দিচ্ছি ম্যাজেন্টা কালার, ওকে। এবং বি ডাজ নট লাইক ব্রিঞ্জল অ্যান্ড বটল। তো বি এর কাছে ভেজিটেবল কি কি পছন্দ করছে না, সেটা ব্রিঞ্জেল পছন্দ করছে না, নোট করে কেটে দিলাম, আর বটল এটা নোট করে কেটে দিলাম। ডি লাইকস পডস, তো ডি লাইকস করছে কি পডস, এখানে যেটুকু কনফার্ম যেটা যা ইনফরমেশন পাচ্ছি সেটা রেসপেক্টে বসাচ্ছি। ইজ ওয়ারিং ব্লু কালার ক্লোথস, অর্থাৎ ডি ব্লু কালারের ড্রেসটা পরছে, এটুকু কনফার্ম হয়ে গেল। এরপর চলে যাই, এটা নেক্সট, দ্য গার্ল ড্রেস ইন পার্পেল কালার লাইকস ব্রিঞ্জেল। তো এখন ব্রিঞ্জেলকে পছন্দ করছে, সেটার উপরে ডিপেন্ড করে সে পার্পেল কালারের ড্রেস পরবে সেটা। তার মানে আমাকে যে কোনো একটা জানতে হবে যে ব্রিঞ্জেলে কে পরছে। দেখো ব্রিঞ্জেল কার আন্ডারে রয়েছে সেটাও আমরা জানি না, আর পার্পেল কালারও কোথায় বসবে সেটাও জানি না। তার মানে এই ইনফরমেশনটা এখনো পর্যন্ত আমি রেড কালারে আন্ডারলাইন করে রাখলাম, যেটা আমরা এখনো পর্যন্ত ইউজ করতে পারছি না এটুকু অংশ পড়ে। নেক্সট, ই লাইকস দ্য পটেটোস বাট নট ওয়ারিং ইয়েলো আর পার্পল কালার, ওকে। তো ই কি কি বলে দেওয়া রয়েছে, ইয়েলো অথবা পার্পল, ইয়েলো পড়বে না, ডবল এল হবে, আর একটা কি পার্পল পড়বে না। এবং পছন্দ কি করে, পটেটো। তো এরপর চলে যাচ্ছি নেক্সট, এটাও হয়ে গেল। সি লাইক গ্রাউন্ড, তো সি লাইক করছে কি গ্রাউন্ড, মানে বোটল গ্রাউন্ড যেটাকে বলা হয়েছে, ওকে গ্রাউন্ড। ওকে, হু লাইকস ক্যালিফ্লাওয়ার। তো এইটুকু অংশ থেকে এইবারে আমাকে বাকি ঘরগুলো পূরণ করতে হবে। দেখো বাকি জায়গাটা যদি ফিল আপ করতে চাই, তো কোনগুলো বাকি রয়েছে আগে সেটা দেখি। দেখো ব্রিঞ্জেল আর ক্যালিফ্লাওয়ার বাকি রয়েছে, ব্রিঞ্জেল আর ক্যালিফ্লাওয়ার। তো এখন
ইয়েলো আর পার্পেল এখানে বসে গেছে অলরেডি, এখানে বসবে না। তার মানে আমরা বলতে পারি এ আর বি এর মধ্যে হয় এখানে পার্পেল বসবে, এখানে ইয়েলো বসবে, না হয় এখানে ইয়েলো বসবে, এখানে পার্পেল বসবে। এখন তাহলে এখানে বাকি কালার কি রয়েছে? অরেঞ্জ। ইতে কি বসে গেল? অরেঞ্জ। এইবারে আসি যে ব্রিঞ্জাল আর কালিফ্লাওয়ার কোথায় বসবে। দেখো, দ্য গার্ল ড্রেস ইন দ্য পার্পেল কালার লাইকস ব্রিঞ্জাল। তো পার্পেল যদি এখানে যদি পার্পেল হয় তাহলে এখানে ব্রিঞ্জাল বসবে আর এখানে কালিফ্লাওয়ার বসবে। যদি পার্পেলটা হয়, কিন্তু কিন্তু যদি আমি পার্পেল এখানে বসাই সেক্ষেত্রে পার্পেলের রেসপেক্টে কি? এখানে ব্রিঞ্জাল বসবে আর ইয়েলোর রেসপেক্টে তাহলে কালিফ্লাওয়ার বসবে। ওকে, তো এখন আমাদের এখানে কোনটা কনফার্ম হবে সেটা দেখো। আচ্ছা, আর কিছু ইনফরমেশন কি আমরা মিস করেছি একটু দেখে নিই। ভুল বললাম, দেখো এখানে তো অলরেডি ব্রিঞ্জেল আমরা কেটে দিয়েছিলাম, পুরোটা নোট করিনি বলে খেয়াল নেই। ব্রিঞ্জেল তো কেটে নিয়েছি, তার মানে এখানে কখনোই ব্রিঞ্জেল বসতে পারে না। এখানে তাহলে কি বসবে? কনফার্ম কলিফ্লাওয়ারই বসবে। আর ওপরে কি বসবে? ব্রিঞ্জেল বসবে। তো যদি ওপরে ব্রিঞ্জেল বসে, ব্রিঞ্জেল যে পরে রয়েছে সে কি পরবে? অবশ্যই পার্পেল কালারের ড্রেস পরছে, এখানে বলেই দেওয়া রয়েছে। ওকে, যে দ্য গার্ল ড্রেস ইন পার্পেল কালার ড্রেস লাইক ব্রিঞ্জেল। তো পার্পেল আর ব্রিঞ্জেলের মধ্যে হয়ে গেল, তার মানে কালিফ্লাওয়ার ও কি কালারের ড্রেস পরছে? ইয়েলো কালারের ড্রেস পরছে। তো এখন ইয়েলো কালার তো এখানেই বসে রয়েছে, আর কালিফ্লাওয়ার তাহলে কোন ঘরে একমাত্র বসবে? বি এর ঘরেই বসতে বাধ্য। তাহলে আমরা এটার আনসার কি বলে দিতে পারবি? বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে আমি আবার যদি রিপিট করি পুরো কোশ্চেনটার ক্ষেত্রেই, জাস্ট কুইক আনসার করার জন্য তোমরা কি করবে? এ বি সি ডি ই, এই 4-5 জনকে তুমি নোট আউট করে দাও, সি ডি, এবং এরপর যেগুলো কনফার্ম দেওয়া রয়েছে সেগুলোকে নোট আউট করতে থাকো। তো ওয়ারিং সি ম্যাজেন্টা, অ্যান্ড সে কি পড়ছে এটা কনফার্ম দেওয়া রয়েছে। ডি এর ক্ষেত্রে ব্লু দেওয়া রয়েছে আর এটা পড দেওয়া রয়েছে। আর ই এর ক্ষেত্রে দেয়া না থাকলেও ই কখনোই ইয়েলো অথবা পার্পেল পড়বে না, সুতরাং অরেঞ্জ পড়তে হবে, এটুকু কনফার্ম হয়ে গেল। এবং অরেঞ্জ হলে এখানে পটেটো, এটাও বলে দেওয়া রয়েছে। এবারে আসো, বি কখনোই ব্রিঞ্জেল পছন্দ করে না, তার মানে এখানে ব্রিঞ্জেল বসে গেল এবং এখানে ক্যালিফ্লাওয়ার বসে যাচ্ছে। তো আমি আর এখানে কি ড্রেস সেটা না দেখেও ক্যালিফ্লাওয়ার কে পছন্দ করে? বি পছন্দ করে, দ্যাট ইজ ইওর আনসার। আমরা কুইক আনসার বলে দিতে পারি। ওকে, ক্লিয়ার? নেক্সট 42 কোশ্চেন। দেখো, দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেখান থেকে কনক্লুশন দেওয়া রয়েছে এবং সেই কনক্লুশনের মধ্যে কোনটা ঠিক ভুল তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং প্রথম ইনফরমেশনে কি বলে দেওয়া রয়েছে? প্রথম ইনফরমেশনে বলে দেওয়া রয়েছে এম গ্রেটার দ্যান এল গ্রেটার দ্যান এন এবং এন ইকুয়াল টু আর। তার মানে আমি একবারে একটা সিরিজের মধ্যে যদি করি এম গ্রেটার দ্যান এল গ্রেটার দ্যান এন ইকুয়াল টু আর, প্রথম কনক্লুশন আর গ্রেটার দ্যান এল, সেটা কখনোই সম্ভব নয়। কারণ দেখো, আর ছোট হবে, অলওয়েজ আর ছোট, এল বড়, তাহলে এটা কখনোই পসিবল হচ্ছে না। ওকে, কারণ এই সিরিজটা দেখে বলবে, দেখবে এম এর থেকে এল ছোট, এল এর থেকে এন ছোট, এন আর আর একই, তার মানে আর এর থেকে এল সবসময় বড় হওয়ার কথা, কিন্তু এখানে আর কে বড় দেখানো হয়েছে। এবারে আর এর সঙ্গে এম এর রিলেশন দেখো, অবশ্যই সব থেকে এই সিরিজের ছোট সংখ্যা কোনটা হয়ে যাচ্ছে? সব থেকে ছোট হয়ে যাচ্ছে এ আর বা এন, যাই বলো না কেন। তো এখানে আর কে লেস দ্যান দেখানো হয়েছে এম এর থেকে, তো দ্যাট ইজ ট্রু, এটা তো ঠিক। অপশন কনক্লুশন 2 ইজ দ্য রাইট। তো অনলি কনক্লুশন 2 ইজ দ্য রাইট, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। Next question, in a certain code language 12 into 7 equal to 408, 9 into 7 equal to 207 and 13 into 7 equal to কত হবে? ওকে, হয়ে গেছে। দেখো কিভাবে এটা সলভ করবে। আমরা দেখতে পাচ্ছি 12 into 7 কত? 84,
9 ইন্টু 8 কত? 72। 13 ইন্টু 7 কত? 91 বলতে পারি। কিন্তু এখানে নোট করার সময় এটাকে নোট করা হচ্ছে শেষ থেকে বড়, 4 8 মাঝে একটা জিরো। এটা নোট করার সময় 2 7 মাঝে একটা জিরো। তাহলে এটা নোট করার সময় 1 9 মাঝে জিরো। তাহলে আনসার হয়ে যাবে 109। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য ওয়েট অফ 3 boxes আর 3 কেজি, 8 কেজি অ্যান্ড 12 কেজি, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট দ্য টোটাল ওয়েট ইন কেজি অফ এনি কম্বিনেশন অফ 3 boxes। ওকে, তো আবার রিপিট করছি, দ্য ওয়েট অফ 3 boxes আর তিনটে বক্সের ওয়েট কত বলছে? 3 কেজি, 8 কেজি, 12 কেজি। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য টোটাল ওয়েট ইন কেজি অফ এনি কম্বিনেশন অফ দিস বক্স। কিভাবে পসিবল দেখো, প্রথম এই 15 কেজি মানে কি? আমি 12 কেজির একটা বক্স নিলাম আর 3 কেজির একটা বক্স নিলাম, তাহলে এই 15 কেজি পসিবল। সব থেকে সোজা কোশ্চেন এটা। 20 কেজি, শুধুমাত্র কোশ্চেনটার মিনিংটা বুঝতে হবে। 20 কেজির যদি হয় তাহলে আমি 12 কেজি 12 কেজিটা নিলাম আর 8 কেজিরটা নিলাম, তাহলেও 20 কেজি করা সম্ভব। এরপর 23 যদি নিই তাহলে 12 কেজি নেবো, 8 কেজি হয়ে গেল কত? 20 কেজি। 20 কেজির সঙ্গে আরও 3 কেজি অ্যাড করে দিলাম, তিনটেকেই যদি নিই তাহলে আমার হয়ে গেল 23 কেজির বক্স। কিন্তু 21টাকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তিনটেকে নিতে পারবো না, তাহলে 23 হয়ে যাবে। যে কোনো দুটোকে যদি নাও, দেখো 12-র সঙ্গে 8 যোগ করলে সেটাও আলাদা আসছে, 12-র সঙ্গে 3 যোগ করলে সেটাও হবে না, 8-এর সঙ্গে 3 যদি যোগ করো সেটাও হবে না, আর তিনটে যোগ করলে তো হবেই না। তার মানে কোনোভাবেই 21 কেজি আসছে না। তোমার দ্যাট ইজ ইউর আনসার। ওকে, বলা হয়ে গেল কোন কম্বিনেশনটা হওয়া সম্ভব নয়। ওয়েট অফ দ্য 3 বক্স, যে তিনটে বক্স নিয়ে এমনভাবে দেবে যাতে 21 কোনোভাবে সম্ভব, পসিবল না, পসিবল না, তো কোনোভাবেই ওই তিনটে ওয়েট মেজারমেন্ট ধরে নাও, ওইগুলোকে দিয়ে কখনোই তুমি 21 কেজি মেজার করতে পারবে না। ওকে, নেক্সট দেখো, the ratio of present age of Sandha and Vidya is 1:3, and 3 years ago their ratio was 1:4. What will be the ratio of their age after 3 years? তো কিভাবে সলভ করতে পারো? নর্মালি যদি সলভ করতে চাও এটাকে, দেখো, দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ কত? সন্ধ্যা অ্যান্ড কত? 1:3। 3 বছর আগে মাইনাস 3 ইয়ার্স এগো কত এজ ছিল? 1:4। আর ঠিক 3 বছর পরে কত রেশিওটা হবে সেটা জানতে চেয়েছে। তো প্রথম আমার অ্যাপ্রোচটা কি হবে, দেখো, এই গ্যাপটা, এখানে কোনো গ্যাপ নেই, এখানে 1-এর গ্যাপ, এটা তো দ্যাট ইজ নট পসিবল। তো সেই জন্য আমাদের এই গ্যাপটাকে ইকুয়াল করার জন্য আমাদের যেটা কাজ হবে, প্রথমেই এই নিচের গ্যাপ কত? 2, এই 2 দিয়ে এখানে মাল্টিপল করব, আর ওপরের এই গ্যাপটা কত রয়েছে? 3। সুতরাং 3 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম? 2:8 অ্যান্ড 3:9। দেখো, এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, তো আলটিমেট 1 ইউনিট সমান সমান 3 ইয়ার্স দেওয়া রয়েছে। তাহলে এখন 3 ইউনিট সমান সমান কত? 9 ইয়ার্স, অ্যান্ড 9 ইউনিট সমান সমান কত? 27 ইয়ার্স। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, নেক্সট সন্ধ্যা অ্যান্ড বৃন্দা যদি হয় 9 বছর এবং 27 বছর রেসপেক্টিভলি, তাহলে আরও 3 বছর পর কত হবে? তাদের এজ আরও 3 বছর পর কত হবে? সন্ধ্যার হয়ে যাবে +3 অ্যান্ড বৃন্দার হয়ে যাবে +3। তাহলে হয়ে গেল আমার 9 আর 9 + 3 12 অ্যান্ড 30। 12 অ্যান্ড 30 যদি ক্যান্সেলেশন করো, 3 দিয়ে হলে 4 অ্যান্ড 3 দিয়ে কেন, 6 দিয়ে তো ডাইরেক্ট চলে যাচ্ছে, আমি কী ভাবছি, 6 দিয়ে 2 অ্যান্ড 6 দিয়ে 5। তাহলে আনসার হয়ে গেল 2:5 ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেলের ম্যাথমেটিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সের কোশ্চেনও হয়, সেই জন্য রিজনিংয়ের প্রবলেমে কিন্তু এজ প্রবলেমটাকেও ধরে থাকে। অনেক রিজনিংয়ের বইয়ে দেখবে এজ প্রবলেম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে ধরা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে
In a group of cow and hens, the number of legs is 20 more than the twice of the number of the heads. The number of cow. ওকে, তো কিভাবে সলভ করবে বলো। তো দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে এই জায়গাটাতে একটু ইস্যু করে দিচ্ছে, দ্য নাম্বার অফ দ্য হেডস টুয়াইস নাম্বার অফ দ্য, যখন এটা টুয়াইস বলে দিচ্ছে আমরা অ্যাজ ওয়েল যে সমস্ত অ্যালিগেশন মেথড আর অ্যাপ্লাই করি সেই জায়গাতে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা এটাকে ইকুয়েশনের ফরম্যাট দেওয়ার প্রথমেই চেষ্টা করি, কি দেখা যাবে সেখান থেকে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি বা কোনো ফরম্যাট আনতে পারি কিনা দেখতে হবে আমাদেরকে। তো প্রথম ধরে নাও নাম্বার অফ কাউস, এই সংখ্যক নাম্বার অফ কাউ, এবং হেন কত রয়েছে, হেন্স রয়েছে বি সংখ্যক। তাহলে টোটাল হেড কত, হেড হয়ে গেল এ প্লাস বি, প্রত্যেকের হেড একটা করে। আর লেগ কত হবে, লেগস ইকুয়াল টু কাউয়ের 4a প্লাস হেন্সের জন্য 2b। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এটিকেও কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ দ্য লেগস ইজ 20 মোর দ্যান দ্য টুয়াইস অফ দ্য হেড। তাহলে নাম্বার অফ লেগস কত, 4a প্লাস 2b, এটা ইজ ইকুয়াল টু টুয়াইস অফ হেড অ্যান্ড মোর দ্যান 20 প্লাস 20। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 4a প্লাস 2b ইকুয়াল টু 2a প্লাস 2b প্লাস 20, বোথ সাইড 2b ক্যান্সেল হয়ে গেলে তাহলে 2a, 4a মাইনাস থেকে 2a মাইনাস করে দিলে 2a হয়ে যাচ্ছে, 2a ইকুয়াল টু 20, দেন a ইকুয়াল টু 10। ওকে, তাহলে আনসার কত হয়ে যাবে, 10 ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমরা এইভাবে বলে দিতে পারি। ওকে, দেখো এইখানে এই যে টুয়াইস অফ দ্য নাম্বার অফ হেড এই কথাটা বলে দেওয়া রয়েছে, এখান থেকে আমি একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারি যদি মাথায় আসে। তো দেখো কাউ রয়েছে আর হেন রয়েছে, কাউয়ের 4টে করে লেগ থাকবে 4, আর হেনের 2 লেগস থাকবে, এবং এটা লেগ। আর হেড যদি বলি এখানেও 1 এখানেও 1। এখন যদি আমি টোটাল হেডকে 2 দিয়ে মাল্টিপল করে দিই, এটাও 2 এটাও 2, তার মানে যতগুলো হেন আছে তাদের জন্য ততগুলো লেগ থাকবে, যতগুলো হেড ততগুলো লেগ, এইরকম রিলেশনে চলে আসছে। তার মানে এই লেগের সংখ্যা এই 2 ইউনিট সমান সমান এইখানে যতগুলো বাড়ছে কার জন্য, কাউয়ের জন্য লেগের সংখ্যাটা এক্সেস হয়ে যাচ্ছে 20। তার মানে কতগুলো, দুটো করে প্রত্যেকটা কাউয়ের জন্য কত করে এক্সেস হচ্ছে, 2 ইউনিট করে। তো 20 ইউনিট যদি হয়, প্রত্যেকটা 1-এর জন্য কত, 1 কাউয়ের জন্য দুটো হচ্ছে। তার মানে 20টা লেগ কতগুলোর জন্য ইনক্রিজ করবে, 10টা কাউয়ের জন্য ইনক্রিজ করবে। তাই না? তাহলে আমাদের আনসার হয়ে গেল 10 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এইভাবেও যদি কেউ ভাবনা চিন্তাটা করতে পারো তাহলেও আনসার আসবে। ওকে, নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 5 আর্টিকেল ব্যাট, বল, ফ্যান, টেবিল অ্যান্ড চেয়ার আর কেপ্ট ওয়ান অ্যাবভ দ্য আদার, not necessarily in the same order. The bat is 4 place above the fan, and the table is between the ball and chair, and the chair is 3 places below the bat. Okay, which article is at the second position from the top? তো প্রবলেমটা যেটা হচ্ছে, যে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমরা একটা একটা করে শর্ট আউট করে নিই। বলছে দ্য ব্যাট ইজ 4 প্লেস অ্যাবভ দ্য ফ্যান, তাহলে আমরা বলতেই পারি যে ফ্যান যেখানে থাকবে তার থেকে 1টা 2টো 3টে 4 নম্বর ঘরে গিয়ে এখানে কি হবে, ব্যাট কথাটা থাকবে। এখানে 3টে, আচ্ছা এইভাবে না করে 3টে স্টার দিই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং 4 নম্বর পজিশনে এটা থেকে যাচ্ছে ব্যাট। নেক্সট কি বলছে, দ্য টেবিল ইজ বিটুইন দ্য বল অ্যান্ড চেয়ার। ওকে, তার মানে আমার এখানে বলতে পারি বল আর চেয়ার, এখানে যদি আমরা নোট করি বল, টেবিল, চেয়ার। আরেকটা কি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ চেয়ারটাকে যদি ওপরে রাখো, এখানে নিচে সিরিজ হবে, এখান থেকে নোট করছি, চেয়ারটাকে যদি ওপরে রাখো তাহলে টেবিল মাঝখানে থাকলো, নিচে বল থাকলো, এটাও হতে পারে না? তো দুটোর মধ্যে কোনটা হবে আমি জানি না এখন। নেক্সট কি বলেছে, দ্য চেয়ার ইজ 3 প্লেস বিলো দ্য ব্যাট। তো ব্যাট থেকে
তিনটে প্লেস নিচে, তার মানে 1 2 3, দেখো ব্যাট থেকে চেয়ার ইজ 3 প্লেস বিলো দ্য ব্যাট, ব্যাটের ঠিক তিনটে, থার্ড প্লেস 1 2 3, এই জায়গায় তাহলে টেবিল হবে। তো এখানে যদি টেবিল হয়ে যায়, আচ্ছা একটু দেখে নিই, দ্য 4 প্লেস, সেজন্যই একটু মিস হচ্ছে, দেখো মাঝখানে তো চারটে হবে, ব্যাট ইজ 4 প্লেস অ্যাবাভ দ্য ফ্যান, তার মানে এখানে আরো একটা, এটা নেক্সট ফ্যান, তাহলে ব্যাট নোট করলাম, চারটে প্লেস নোট করলাম, নেক্সট ফ্যান নোট করলাম। এইবারে আসো, এইবারে যদি আমরা নোট করতে থাকি আবার প্রথম থেকে আমি এখানটা একটু রিপিট করে দিই, দ্য চেয়ার ইজ 3 প্লেস বিলো দ্য ব্যাট, তাহলে এখানে যদি ব্যাট হয় 1 2 3, এই জায়গায় চেয়ার CHAIR। ওকে, এরপর কি বলছে, কমপ্লিট হয়ে গেল। এই চেয়ারের রেসপেক্টে এবারে আমি, দেখো চেয়ারের রেসপেক্টে চেয়ারের নিচের দিকে আর টেবিল আর বল করা সম্ভব না, তার মানে আমার এই সিরিজটা ফলো করবে। চেয়ারের উপরে কে থাকবে, এটা এখানে গিয়ে বসিয়ে দাও, চেয়ারের উপরে কে থাকবে, টেবিল থাকবে, এটা কিন্তু আর হবে না, এটুকু কনফার্ম হয়ে গেল। টেবিল হয়, টেবিলের উপরে কে থাকবে, তাহলে বল থাকবে। ওকে, তাহলে ওভারঅল 5টা আর্টিকেল আমরা বসিয়ে দিলাম, টোটাল 5 আর্টিকেল আমরা বসে গেল। তো আলটিমেট আমাদের যেটা হয়ে গেল, আলটিমেট যেটা হচ্ছে দেখো, হুইচ অফ দ্য আর্টিকেল অফ দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য টপ, তো সেকেন্ড পজিশন কি হয়ে যাচ্ছে, বল হয়ে যাচ্ছে, ব্যাট বল, ব্যাট বল টেবিল চেয়ার ফ্যান, বল বল, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখ, তো নেক্সট কোশ্চেন আমি শুরু করার আগে এই পোর্শনটা না পড়েই শুরু করব, জাস্ট যখন যে পোর্শনটা পাবো সেই ভ্যালুটা পুট করব, যেমন 18 আর মিনস ডিভাইডেড, তো ডিভাইড 9, P means addition plus 2, Q means multiple, তাহলে multiple 8, and S means subtraction minus 4। তো আমার কি কাজ, প্রথমে ডিভিশনের কাজ 2 বসে গেল এবং তারপরে মাল্টিপ্লের কাজ 16 বসে গেল, নেক্সট মাইনাস 4 হয়ে গেল, তাহলে 16 minus 2 that is equal to 14। তো এই কোশ্চেনের আনসার কত হয়ে গেল, 14 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, সব থেকে সোজা কোশ্চেন ছিল, তো ডোন্ট ওয়ারি। তো এই হচ্ছে আমাদের পাজেলের যে সমস্ত কোশ্চেন, কিছু কোশ্চেন রয়েছে সত্যি পাজেল টাইপেরই কোশ্চেন ছিল, আর কিছু কোশ্চেন নর্মাল কোশ্চেন দিয়ে দেয়। তো পাজেল একটা মিক্সড চ্যাপ্টার, ওয়ান টাইপ অফ। তো আজকের ক্লাস এখান পর্যন্তই থাকলো, আমরা নেক্সট দিন নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। এখন যেটা হচ্ছে প্রতিদিন আমরা একটা করে নিউ চ্যাপ্টার সেদিনই শুরু করব, সেদিনই কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, যাতে করে আমাদের ওই চ্যাপ্টারটা কভার হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কভার করে আবার রিপিট করতে পারি। রিপিট করলে কি হবে, এই কোশ্চেনগুলোই আমরা করব না, অন্যান্য কোশ্চেনের সঙ্গে আরও প্র্যাকটিস করব, রিসেন্ট যে সমস্ত এক্সাম হবে সেই কোশ্চেনের সঙ্গে বারবার চ্যাপ্টারগুলো যত রিজনিং রিপিট করব, বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন আসবে, তত আমাদের স্কিল বাড়বে। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। স্যার আপনাকেও গুড নাইট। থ্যাংক ইউ, অ্যান্ড এরপর আবার পড়াতে হবে, তোমরা ক্লাসের মাঝে শুনতেই পাচ্ছিলে। ঠিক আছে, জাস্ট শুরু করবো, এক্ষুনি শুরু করবো।